শহরের সবচেয়ে ধনী ব্যক্তি আসাদ খানের একমাত্র ছেলে জারিফ খান। ওর সবকিছুর প্রতি নেশা থাকলেও ওর বড় নেশা হল মেয়েদের দেহ। এক রাতের জন্য লাখ লাখ টাকা দিয়ে নামিদামি মেয়েদের হায়ার করে। আবার মাঝে মাঝে কাউকে পছন্দ হলে তাকে যেভাবে হোক পটিয়ে বিছানায় নিয়ে আসে। ঠিক যেমন আজকে নওরিন নামে একটা মেয়েকে নিয়ে যাবে। এ যাবৎ কত মেয়ের দেহ ও ভোগ করেছে তার কোনো হিসেব নেই। তবে জোর করে কাউকে ও আজ অবধি ভোগ করেনি। যারা নিজ ইচ্ছায় ওর কাছে এসেছে তাদের একজনকেও ও ছাড়েনি। জারিফ ওর নিজের আলাদা বাড়িতে থাকে। ওর মা নেই। বাবা বিজনেস নিয়ে এতটাই ব্যস্ত যে ছেলের গতিবিধির কোনো খেয়াল তার নেই। অধিকাংশ সময়ই সে দেশের বাইরে থাকে। জারিফ শাওয়ার নিয়ে বের হয়ে তোয়ালে দিয়ে গা মুছে ব্ল্যাক জিন্স আর ব্লু টি শার্ট পরে নিল। হাতে রোলেক্সের সবচেয়ে দামি ঘড়ি, কানে এয়ারপড লাগিয়ে বিএমডব্লিউ গাড়ির চাবিটা নিয়ে গায়ে পারফিউম মেরে চোখে ব্ল্যাক সানগ্লাস পরে বেরিয়ে পড়ে ক্লাব কুলাবার উদ্দেশ্য। সেখানে নওরিন ওর অপেক্ষা করছে। জারিফের এই লেটেস্ট মডেলের বিএমডব্লিউ গাড়িটা সবাই চিনে। পুরো দেশে একমাত্র ওর কাছেই এই মডেলের গাড়িটা আছে। কারণ ও কখনো এমন গাড়ি ইউজ করে না যেটা অন্য কারো কাছে আছে বা কেউ কিনতে পারবে। লাউড হোলারে পুরো রোড দাপিয়ে ক্লাব কুলাবায় গিয়ে পৌঁছায় জারিফ। গাড়ি থেকে নামতেই বডিগার্ডরা এসে জারিফকে ভিতরে নিয়ে আসে। ভিতরে ঢুকতেই নওরিন এসে জারিফকে জড়িয়ে ধরে একটা হাত দেয়। জারিফ হাসি দিয়ে নওরিনকে নিয়ে বাড়ির দিকে যায়। অনেক মেয়েরা জারিফের দিকে তাকিয়ে আছে। শহরের কোটিপতি বাবার ছেলেমেয়েরা এই ক্লাব কুলাবাতে আসে। এই ক্লাবের মেম্বার হতে হলে প্রতি মাসে 1 লক্ষ টাকা জমা দিতে হয়। সেখানে জারিফ একা দেয় 2 লক্ষ টাকা, যার জন্য জারিফ হল তাদের গোল্ডেন কাস্টমার। বারটেন্ডার জারিফের জন্য স্পেশাল ড্রিঙ্ক বানিয়ে এগিয়ে দেয়। জারিফ এক সিপ খেয়ে ওর পকেট থেকে ভ্যাপটা বের করে একটা টান দিয়ে ধোঁয়াগুলো নওরিনের দিকে ছোড়ে। এরপর সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে টি শার্টে ঝুলিয়ে নওরিনের দিকে তাকায়। নওরিন বলে, তোমাকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে বেবি। জারিফ নওরিনের গালে হাত দিয়ে বলে, তাই নাকি? থ্যাঙ্কস। ওয়েলকাম। বুঝলা, তোমাকে যেদিন পার্টিতে দেখি সেদিন থেকেই তোমাকে পাওয়ার জন্য লেগে পড়ি। এত সহজে তুমি রাজি হবে এটা আমি ভাবিনি। আরে তোমাকে পাওয়ার জন্য হাজার হাজার মেয়ে পাগল। আমি তো অনেক লাকি। বেবি তুমি শুধু আজকের রাতটাই আমাকে পাবে। এরপর কিন্তু আমাদের মাঝে আর কথা হবে না। এত সস্তা ভাবো আমাকে? এত মজা দিব তোমাকে যে শুধু আমাকেই চাইবে, আর কারো কথা ভাববে না। জারিফ আরও এক সিপ নিয়ে উচ্চ হাসি দিয়ে বলে, বাব্বা, ওভার কনফিডেন্স। বাই দা ওয়ে এই কথাটা কেন জানি সবাই আমাকে বলে। হা হা, দেখা যাক তুমি আজ কেমন পারফর্ম করো। হা হা। তাহলে দেরি কেন, চলো। দাঁড়াও দাঁড়াও, আগে একটু এনজয় করি, না হলে তো তোমার 12টা বাজবে। হা হা। এরপর গানের তালে তালে জারিফ নওরিনকে নিয়ে অনেকক্ষণ নাচানাচি আর ড্রিঙ্কস করে উপরে চলে যায় ওর স্পেশাল রুমে। আর দরজার বাইরে ঝুলিয়ে দেয় ডোন্ট ডিস্টার্ব। পরদিন সকালে নওরিন জারিফের বুকের উপর পড়ে আছে। দুজনেই জেগে আছে। নওরিন জারিফের বুকে নখ দিয়ে আস্তে আস্তে দাগ কাটতে কাটতে বলে, কি মন ভরে গেল? আর নিশ্চয়ই আমাকে চাই না? না, সত্যি বলতে মন ভরল না। আরও চাই তোমাকে। হা হা, জানতাম। আমার জীবনের প্রথম পুরুষ তুমি। কিভাবে আমাকে এক রাতেই ভুলবে? আরও কত রাত যে এভাবে কেটে যাবে দেখো। তাই নাকি? তাহলে তো ভালোই। অনেক মেয়ের জীবন বেঁচে যাবে। হা হা। অন্য মেয়ের কাছে আর যেতে হবে না। আমাকে রেখে দিও। তুমি যেমনটা চাইবে ঠিক তেমনই আমি থাকব। আগুনে হাত দিচ্ছ নওরিন। আমি আগুন, জলে পুড়ে শেষ হয়ে যাবা।
এখন উঠি, চলো নাস্তা করব। কিছুটা কষ্ট নিয়ে। নওরিনকে সাধারণ কোনো মেয়ে মনে হলেও ও সাধারণ কোনো মেয়ে না। ধনী বাবার একমাত্র মেয়ে। আজ থেকে 10 দিন আগে ক্লাব কুলাবাতেই জারিফের সাথে ওর দেখা হয়। জারিফের চোখ যেমন ওর প্রতি আটকে যায় তেমনি নওরিনের চোখও জারিফের উপর আটকে যায়। এরপর ওরা ধীরে ধীরে অনেক মেলামেশা করতে থাকে। দুজন ফ্রি হয়। আর গতকাল জারিফের ইচ্ছাটা পূরণ হয়। নওরিন বেশ সুন্দরী আর কুমারী হওয়ায় ও ভেবেছিল জারিফকে ওর সৌন্দর্য দিয়ে আটকে রাখবে। কিন্তু জারিফের কথা শুনে মনে হচ্ছে হয়তো তা পারবে না। ওর একটু খারাপ লাগলেও এটা ওর কাছে নরমাল। নওরিন মনে করে জীবনে ফ্যান্টাসি না থাকলে জীবনটা এনজয় করবে কি করে, তাও যদি জারিফ খানের মতো কেউ হয়। এরপর ওরা ফ্রেশ হয়ে নাস্তা করে নওরিনকে বাসায় দিয়ে জারিফ ওর বাসাতে এসে ঘুম দেয়। হঠাৎই জারিফের ঘুমন্ত মুখের ওপর কে যেন এক জগ পানি ঢেলে দেয়। জারিফ প্রচণ্ড রেগে বালিশের নিচ থেকে পিস্তলটা বের করে তাক করে তাকিয়ে দেখে সিয়াম। শালা তুই! ভাইরে, তুই আমাকে গুলি করবি শেষমেশ। এই বন্ধুত্ব সত্যিই করতাম যদি তোর জায়গায় অন্য কেউ হইত। গায়ে পানি ঢালছস কেন? বিরক্ত ভাব নিয়ে। বেটা, সেই কখন থেকে ডেকেই চলছি, তোর কোনো খবর নাই, তাই পানি ঢালতে বাধ্য হলাম। ওহ, জিনিস খেয়ে খেয়ে ঘুম দিছিলাম। মাম্মা, এটা দেখ, নতুন জিনিস। একবার খেলে সেই পিনিক। নে নে, তুইও নে। না রে দোস্ত, সরি। সানজিদা না করছে, ওকে প্রমিজ করছি। আর একবার ড্রাগস নিলে ওকে হারাবো। আরোরে ব্যাটা, ও কি জানবো নাকি? নে নে। না দোস্ত, ও ঘন্টায় ঘন্টায় আমাকে কল দেয়। আর ওকে ভালোবাসি অনেক, সো চিটিং করতে চাই না। আগে যা করছি করছি। জারিফ বেড ছেড়ে তোয়ালে নিয়ে মুখ মুছতে মুছতে বলে, এর জন্যই এসব প্রেম ভালোবাসা করি না। শালা লাইফটা এনজয় করবি তা না একজনকে নিয়ে বসে আছোস। আরে একজনের চেয়ে 10 জনে অনেক স্বাদ, অনেক মজা। তা তো জানিসই। হাহা। না দোস্ত, আমি এখন পর্যন্ত সানজিদাকে ছুঁয়েও দেখিনি। একদম বিয়ের পর সব। আর না, একটা অন্ধকার জীবনে ছিলাম, এখন ভালো আছি। জারিফ পুরো হতভম্ব, আশ্চর্যের শেষ সীমানায়। ও অবাক হয়ে বলে, ভাই, তুই কি আমার বেস্ট ফ্রেন্ড সিয়াম, নাকি অন্য কেউ? কি বলতাচ্ছ? মানে কি? ব্রো, দিস ইজ রিয়েল লাভ। যখন কাউকে সত্যি ভালোবাসবি তখন বুঝবি শুধু একজনকেই ভালো লাগবে আর কাউকে না। ইউ লাভ ব্রো। নওরিন আমার জন্য ওয়েট করতাছে। ব্রো, মেয়েটা সেই। তুই চাইলে আসতে পারিস, শেয়ার করতে সমস্যা নাই আমার। ভাই, বাদ দে না প্লিজ এগুলা। আর কত? একটু ভয় কর, উপরে একজন আছে। তুই যা তো, মুডটা নষ্ট করিস না। আর আসছিলি কেন সেটা বল। সারাদিন তো মেয়ে আর ড্রাগস নিয়া থাকিস, দেখা সাক্ষাৎ তো সব বন্ধ, তাই দেখা করতে আসলাম। আর তুই? জারিফ হাসি দিয়ে সিয়ামকে একটা হাত দিয়ে বলে, ব্রো ডোন্ট মাইন্ড, আমার এসব ভালো কথা ভালো কাজ ভালো লাগে না। সো আর বলিস না, তুই তোর মতো থাক, আমি আমার মতো। ওকে? দেখিস ঝড় আসবে একদিন, প্রকৃতিতে না, তোর জীবনে। তোর সব খারাপ অভ্যাস উড়িয়ে দিবে সেই ঝড়। জারিফ উচ্চ স্বরে হেসে ওঠে আর বলে, ভাই আর হাসাইস না, এটা বাস্তব জীবন, সিনেমা না। আমি অলওয়েজ এভাবেই চলব। আমার একজনে মন ভরে না। যাই শাওয়ার নিব। তুই থাকলে থাক, আমি আসি। আমিও যাচ্ছি। ভালো থাক। যা।
পরে কথা হবে। জারিফের মতো এরকম একটা জীবন একসময় সিয়ামও পার করত, কিন্তু হঠাৎ একদিন সানজিদা এসে ওর অগোছালো জীবনটাকে গুছিয়ে দেয়। সানজিদা সিয়ামের সব কিছুই জানত। সিয়ামের অনেক রিকোয়েস্টের পরে সানজিদা সিয়ামকে মেনে নেয়। সিয়াম এখন সানজিদাকে ছাড়া কাউকে চিনে না এবং চিনতেও চায় না। ও চায় জারিফের জীবনে এমন একটা ঝড় আসুক। ও জানে না সে ঝড়টা কবে আসবে। রাত 11টা। জারিফ গাড়ি চালিয়ে ক্লাব ঝুলাবার দিকে যাচ্ছে। সামনের 2টা মোড় পরেই ক্লাব কুলাবা। রেস্ট্রিক্টেড এলাকা হওয়ায় আশেপাশে তেমন কেউ নেই। জারিফ আনমনে গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎই একটা মেয়ে এসে জারিফের গাড়ির সামনে পড়ে। জারিফ মুহূর্তেই ব্রেক কষে, আর একটু হলেই মেয়েটা চাকার নিচে পড়ত। জারিফের মেজাজ অসম্ভবভাবে খারাপ হয়ে যায়। রাগে কপালের রগ দুটো খাড়া হয়ে যায়। দ্রুত গাড়ি থেকে বের হতেই মেয়েটা জারিফের কাছে এক প্রকার লুকায়। ল্যাম্পপোস্টের আলোতে জারিফ মেয়েটার ভীতু ফেইসের দিকে তাকায়। মেয়েটা জারিফের দিকে তাকিয়ে ভীতু গলায় কান্না কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে বাঁচান। ওরা আমার সাথে খারাপ কাজ করতে চাচ্ছে। প্লিজ হেল্প করুন। জারিফ মেয়েটার দিক থেকে নজর সরিয়ে রাগীভাবে তাকিয়ে দেখে 5টা ছেলে ওদের দিকে এগিয়ে আসছে। জারিফ ফুল চিল মোডে পিছন থেকে ওর পার্সোনাল পিস্তলটা বের করে 2টা ফাঁকা গুলি করে আকাশের দিকে। ব্যাস! রাস্তা পরিষ্কার। জানোয়ারগুলো সব দৌড়ে পালায়। জারিফ আবার মেয়েটার দিকে তাকায়। মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে আছে। এবার জারিফের বুকের সাথেই মেয়েটা লেগেছিল। ও এবার মেয়েটার দিকে তাকিয়ে দেখে মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে আছে। জারিফ মুচকি হাসি দিয়ে মেয়েটাকে দেখছে। ওর লাইফে ও বহু মেয়েকে দেখেছে। শুধু দেখেছে বললে ভুল হবে, তাদের শরীরের স্বাদ ও নিয়েছে। কিন্তু এই মেয়ের মতো কাউকে ও দেখেনি। মেয়েটা আস্তে করে ওর চোখ খুলে জারিফের দিকে তাকায়। লাবণ্যময় দুধে আলতা রঙের মুখখানায় আছে বড় বড় পাপড়ির আড়ালে ভাসানো মুক্তার মতো নয়নজোড়া। সুন্দর একটা নাক। অসম্ভব মিষ্টি গোলাপি ঠোঁটটার কোনায় আছে একটা ছোট্ট কালো তিল, যেটা জারিফকে খুব বেশি টানছে। জারিফের মনে চাচ্ছে আজ নওরিনের বদলে ওকেই ভোগ করবে। দেহের গড়নও একদম মনমাতানো। জারিফের অসম্ভব নেশা ধরেছে। এই নেশা এই অপরিচিতা মেয়েকে ভোগ না করা পর্যন্ত শেষ হবে না। জারিফের মাথায় এখন এই অপরিচিতা ছাড়া আর কেউ নেই। মেয়েটা আস্তে আস্তে করে অন্যদিকে তাকিয়ে দেখে কেউ নেই। জারিফের মতো হ্যান্ডসাম একটা ছেলে ওর দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। মেয়েটা মুহূর্তেই দূরে সরে দাঁড়ায় আর বলে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তাও অসংখ্য ধন্যবাদ। আপনি আজ একটা মেয়ের জীবন বাঁচিয়েছেন। ধন্যবাদ আপনাকে। জারিফের ঘোর কাটে মেয়েটার মধুর কণ্ঠে। তবে ভোগ করার নেশাটা না। ও কিঞ্চিত হাসি দিয়ে বলে, আরে এটা তো আমার দায়িত্ব। থ্যাঙ্কস দিতে হবে না। না না, থ্যাঙ্কসটা আপনার প্রাপ্য। সত্যি আপনি খুব ভালো। আচ্ছি, আমি এখন আসি। ভালো থাকবেন। কিছু মনে না করলে আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। অনেক রাত হয়েছে। এমন আছে সামনে ওরা আবার থাকতে পারে। মেয়েটা ওদিকে তাকিয়ে ভয় পায়। অসহায়ভাবে বলে, আপনার কোনো সমস্যা হবে না? বোধহয় কোথাও যাচ্ছিলেন। মোটেও সমস্যা হবে না। আসুন না। অনেক উপকার করলেন আপনি। আচ্ছা চলুন। জারিফ হাসি দিয়ে ওর পাশের সিটের দরজাটা খুলে দিয়ে মেয়েটিকে বসিয়ে ও অন্য পাশে ওর সিটে গিয়ে বসে। আর বলে, তা আপনার বাসা কোথায়? 7 নং এ। ওকে চলুন। জারিফ গাড়ি চালাচ্ছে আর ওর চোখে মেয়েটাকে বারবার দেখছে। এই মেয়েকে ওর চাই। যেভাবে হোক চাই। জারিফের মাথায় অনেক কিছু চলছে।
ও মেয়েটার সম্পর্কে জানার জন্য বলে, আপনার নামটা জানতে পারি, যদি কিছু মনে না করেন? মেয়েটা জারিফের দিকে তাকায়। বেশ হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলে, প্রথম দেখায় ভালো লাগার মতো একজন। স্টাইলিশ সিল্কি কালো চুল, ঘন কালো চাপ দাড়ি, ফর্সা মুখ, উঁচা লম্বা সুঠাম দেহ, আর বেশ মার্জিত স্বভাব। মেয়েটা এসব দেখে আশ্বস্ত হয় যে ছেলেটা ভালো। জারিফের উত্তরে মেয়েটা বলে, জি জানতে পারেন, আমি নাদিয়া ইসলাম। আপনি? আমি জারিফ খান। নাম তো শুনেছেন হয়তো? জি। আর আপনাকে দেখেছি মনে হয়। রোলেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। দেখবেন না আবার। ও, আপনি অনেক ধনী। এভাবে বললেন যে? ধনীদের পছন্দ করেন না? সত্যি বলতে না। তারা খুব স্বার্থপর হয়। তবে আপনি ভালো। হা হা। কিন্তু আমাকে ভালো মনে হলো কেন? এই যে আমাকে হেল্প করলেন, এখন আবার বাসায়ও দিয়ে আসছেন। তাই আপনি ভালো। কারণ একজন ভালো মানুষই এভাবে হেল্প করে। হা হা। থ্যাঙ্কস। নাদিয়া জারিফের এই হাসির কারণ বুঝতে পারে না। তবে নাদিয়ার কাছে জারিফের হাসিটা ভালো লাগে। একটু পর নাদিয়া আস্তে করে বলে ওঠে, থামান। এটাই আমার বাসা। জারিফ গাড়ি থামায়, নেমে দরজা খুলে দেয়। নাদিয়া নেমে বলে, অনেক থ্যাঙ্কস আপনাকে। আজকে আপনি না থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আরে ও কিছু না। সাবধানে থাকবেন। আচ্ছা, তাহলে আমি আসি। ভালো থাকবেন। আপনিও। নাদিয়া একটা মনমাতানো হাসি দিয়ে চলে যায়। জারিফ ওর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পকেট থেকে ভ্যাপটা বের করে দুইটা টান দেয়। ধোঁয়াগুলো হাওয়ায় উড়ে মিলিয়ে যায়। ফোনটা বের করে দেখে নওরিনের অনেকগুলো কল। জারিফ নাদিয়ার বাসাটা আর আশপাশটা একবার দেখে চলে আসে ক্লাব কুলাবাতে। এতক্ষণ পর নওরিন জারিফকে দেখে অস্থির হয়ে বলে, কি ব্যাপার, কই ছিলে? কতগুলো ফোন দিলাম ধরলে না? আরে চিল বেবি, একটু হারিয়ে গিয়েছিলাম। চলো উপরে যাই। কি হয়েছে তোমার? ড্রিঙ্কস করবে না? না, আজ মজা করব শুধু। চলো। নাদিয়ার রেশটা জারিফ নওরিনকে দিয়ে কাটাতে চাচ্ছে, কিন্তু তা কি সম্ভব? জারিফ নিজেও জানে না। পরদিন সকালে, তুমি এরকম পাষাণ হলে কিভাবে জারিফ? আমার পুরো শরীর ব্যথা করছে। আমার কথা একটু ভাবলে না? জারিফের মাথা ঠিক নেই নাদিয়াকে দেখার পর থেকে। নওরিনকে রাতে পশুর মতো গিলে খেয়েও ও শান্তি পায়নি। ওর নাদিয়াকে চাই যেভাবে হোক। জারিফ বিরক্ত হয়ে বলে, না ভাবি নাই। মজা পাইছস না? আবার কথা শুনাস? যা, আর কখনো আমার সামনে আসবি না, না হলে গুলি করে মেরে ফেলব। যত সব। নওরিনকে রেখে উঠে জামা কাপড় পরে ফেলে জারিফ। নওরিন কান্না করছে। ও জারিফের কাছে গিয়ে কান্না করতে করতে বলে, প্লিজ ভুলে বলেছি। সরি। তুমি রাগ করো না। আমি আর কিছু বলবো না। তুমি যেভাবে চাও, যা চাও তাই হবে। তাও আমাকে ছেড়ে যেও না, প্লিজ। জারিফ নওরিনকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে ওর উপর চড়ে ওকে চেপে ধরে বলে, চুপার, একটা কথা বলবি না? বলছি না আমি আগুন। আমার কাছে আসতে চাবি না। যা হয়েছে সব ভুলে যা, না হলে শেষ হয়ে যাবি। বলেই জারিফ বেরিয়ে পড়ে। নওরিন সেখানে বসে কান্না করছে। ও এখন বুঝতে পারছে কি ভুল ও করেছে। ও ভেবেছিল জারিফকে ওর শরীর দিয়ে আটকে রাখবে, কিন্তু তা আর হল না। আমাদের সমাজের বর্তমান চিত্রটা কিন্তু ঠিক এমনই।
প্রেমিকা তার প্রেমিককে ধরে রাখার জন্য তার সবকিছু বিলিয়ে দেয়। দিন শেষে তার সবকিছু কেড়ে নিয়ে প্রেমিক চলে যায়। আর মেয়েটা সব হারিয়ে চুপচাপ চোখের পানি ফেলে। আর স্মৃতির পাতায় কালো এক অধ্যায় নিয়ে বেঁচে রয়, না হয় আবার একটা ভুল করে, যে ভুলের জন্য তাকে পরকালেও পস্তাতে হবে। আজকে জারিফের শুটিং আছে, কিন্তু সেটার পাত্তা ওর কাছে নাই। ওর মাথায় এখন শুধু নাদিয়া আর ওর শরীর। নাদিয়াকে দেখার পর থেকে ওর কোনো কিছুই ভালো লাগছে না। যেভাবে হোক নাদিয়াকে জারিফ ওর বেডে আনবেই। ও বাসায় গিয়ে দ্রুত ফ্রেশ হয়। শুটিং হলো 12টার পর, কিন্তু এখন বাজে 10টা। ও একদম টিপটপ রেডি হয়ে চোখে সানগ্লাসটা লাগিয়ে বেরিয়ে পড়ে নাদিয়ার উদ্দেশ্য। কারণ ওর কাছে এমন একটা জিনিস আছে যার জন্য ও আবার নাদিয়ার সাথে দেখা করতে পারবে। সেই জিনিসটা হলো নাদিয়ার ভার্সিটির আইডি কার্ড। গতকাল রাতে এটা নাদিয়া জারিফের গাড়িতে ভুলে রেখে যায়। ওর চোখে এটা রাতেই পড়েছিল, কিন্তু ও ইচ্ছা করেই দেয়নি। জারিফ আইডি কার্ড থেকে ভার্সিটির নাম দেখে সেখানে চলে যায়। নাদিয়া একটা পাবলিক ভার্সিটিতে পড়ে। জারিফ ওর গাড়ি নিয়ে ভার্সিটি এরিয়ায় ঢুকতেই সবাই হাঁ করে তাকিয়ে আছে। আর যারা চিনে তারা বলছে, দোস্ত জারিফ খান এখানে। জারিফ গাড়ি পার্ক করে বাইরে বের হয়। আশেপাশে মেয়েরা ওকে দেখে ক্রাশ খেতে খেতে একেকজন যায় যায় অবস্থা। জারিফ তা ওর কালো সানগ্লাসের আড়ালে সব দেখছে। ওর চোখ শুধু নাদিয়াকে খুঁজছে। অন্যদিকে, এই হলো রাতের কাহানি, বুঝলি? উনি না থাকলে হয়তো আমার একটা খারাপ কিছু হয়ে যেত। নাদিয়া: বুঝলাম। আচ্ছা, সে দেখতে কেমন ছিল রে, এত রিচ বয়সে? বল না। ঈশিতা: আর বলিস না, আমি যখন প্রথম তাকে দেখি আমি শক খাই। অসম্ভব হ্যান্ডসাম সে। স্টাইলিশ সিল্কি কালো চুল, গালে চাপ দাড়ি। জানিস তার চোখগুলো উফফ, মানে প্রিন্স একটা, ক্রাশ খাওয়ার মতো। কিরে, তুই কি তার প্রেমে পড়েছিস নাকি? মজা করে। আরে না, ক্রাশ আর কি, বাদ দে। হঠাৎ বৃষ্টির মতো সেও হারিয়ে গিয়েছে। উফ, আইডি কার্ডটা যে কোথায় হারালাম তাই বুঝতে পারছি না দোস্ত। এখন কি হবে? আচ্ছা, তোর ক্রাশের গাড়িটা কি কালো ছিল রে? হ্যাঁ। বাট তুই জানলি কেমনে? অবাক হয়ে ঘুরে তাকিয়ে দেখ, নিচে কে এসেছে। বোধহয় তোকেই খুঁজছে। নাদিয়া ঘুরে নিচে তাকিয়ে দেখে জারিফ। ও তো পুরো শকড। দূর থেকে অসম্ভব সুন্দর লাগছে জারিফকে। কিরে, পাথর হয়ে গিয়েছিস নাকি? চল নিচে যাই, দেখি সে এখানে কেন। যাবি? হ্যাঁ চল। ওকে চল চল। নাদিয়া খুব এক্সাইটেড হয়ে গিয়েছে। এত হ্যান্ডসাম একটা ছেলে ওর ভার্সিটিতে। নাদিয়া নিচে নেমে দেখে জারিফের সামনে অনেকগুলো মেয়ে। নাদিয়া আস্তে করে ওর বান্ধবী ঈশিতাকে বলে, চল উপরে যাই, আমাদের এখানে কোনো কাজ নেই। আরে কি বলিস, একটু দেখা করি। উফ, আসলেই অনেক হ্যান্ডসাম রে। উপরে চল, না হলে রাগ করব। একবার জিজ্ঞেস করি কেন এসেছে। না, দরকার নেই, আমাদের জন্য সে আসেনি। দেখিস না মেয়েদের সাথে কিভাবে কথা বলছে। শুধু তোর বেস্টি বলে তাকে ত্যাগ করলাম। চল উপরে যাই। থ্যাঙ্কস। নাদিয়া আর ঈশিতা যেই ঘুরে উপরে যেতে নেয় অমনি ওদের পিছন থেকে একটা শক্ত পুরুষালী কণ্ঠ ভেসে আসে। নাদিয়া আয়া। নাদিয়া পাথরের মতো দাঁড়িয়ে যায়। ওর বিশ্বাসই হচ্ছে না। ও ওর বান্ধবীর দিকে তাকায়, ইশারায় বলে, সত্যি ডাক দিয়েছে? ওর বান্ধবী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নাদিয়া আস্তে আস্তে ঘুরে তাকায়। এর মধ্যে জারিফ এসে নাদিয়াদের কাছে দাঁড়ায়। জারিফ একদম নাদিয়ার সামনে। ওরা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে।
জারিফের মুখে মুচকি হাসি, নাদিয়ার মুখে বাক্রুদ্ধতার ছাপ। নাদিয়াকে চোখ দেখে জারিফ বলে উঠে, আপনাকেই খুঁজছিলাম এতক্ষণ। যাক, অ্যাট লাস্ট পাওয়া গেল। আমাকে খুঁজছিলেন? জি। কেন? ওয়েটেই যে এটার জন্য। নাদিয়া অবাক হয়ে জারিফের হাতের দিকে তাকিয়ে দেখে ওর আইডি কার্ড। মুহূর্তেই ও খুব খুশি হয়ে যায়। আইডি কার্ডটা নিয়ে ও বলে, এটা আপনি পেলেন কই? অবাক হয়ে, আমার গাড়িতে কাল রাতে রেখে গিয়েছিলেন, তাই নিয়ে আসলাম। ও, থ্যাংক ইউ। আপনি সত্যিই অনেক ভালো। আমার আবারও হেল্প করলেন। থ্যাংক ইউ সো মাচ। হাহা, এত থ্যাঙ্কস দিতে হবে না। হেল্প করতে আমার ভালোই লাগে। নাদিয়া কিছুটা লজ্জা পাচ্ছে। কথা ঘুরানোর জন্য বলে, এটা আমার বেস্ট ফ্রেন্ড ঈশিতা। ঈশিতা, উনি সেই জারিফ খান, যে গতরাতে আমার সব বাঁচিয়েছে। জারিফ এ কথা শুনে মুচকি হাসি দিয়ে মনে মনে বলে, হাহা, আমি বাঁচিয়েছি, আবার আমিই তোমার সব কেড়ে নিব। যে নেশা লাগিয়েছ তার শোধ নিব সব সুদে আসলে। জাস্ট ওয়েট বেবি। তোমাকে পটিয়ে নি খালি। ঈশিতা জারিফকে বলে, থ্যাঙ্কস আমার বেস্টিটাকে বাঁচানোর জন্য। ওয়েলকাম। আপনাদের ক্লাস কি শেষ? আজ আমাদের ক্লাস নেই, স্যার আসেনি, তাই চলে যাব। ওহ, তাহলে চলুন এক কাপ করে কফি হয়ে যাক। না, করবেন না, আমার পক্ষ থেকে কিন্তু। ঈশিতা বুঝতে পারে জারিফ যেহেতু নাদিয়াকে উদ্দেশ্য করে বলেছে, তাই ওদের একসাথে পাঠানো উচিত। ঈশিতা বলে উঠে, ভাইয়া, আমার তো একটু কাজ আছে, আপনি নাদিয়াকে নিয়ে যান। আরে কি বলিস তুই? তোকে ছাড়া যাব নাকি? না না, আমিও যাব না। ঈশিতা নাদিয়ার কাছে এসে কানে কানে বলে, আরে বোকা, সে তোকে ডেটে নিয়ে যেতে চাচ্ছে, বুঝিস না কেন? এরকম ছেলের সাথে ঘুরতে যাওয়া মেয়েদের স্বপ্ন। আর তুই কিনা? চুপ থাক বোকা। ভাইয়া, ও যাবে, ওকে নিয়ে যান। কি যাবেন? নাকি সমস্যা আছে? না না, নেই, যাব। ঈশিতা, আপনি আসলে কিন্তু ভালো হতো আরেক দিন। ওকে নাদিয়া, চলুন যাওয়া যাক। জি, চলুন। লজ্জাসিক্ত কণ্ঠে জারিফ নাদিয়াকে নিয়ে সবার সামনে ওর গাড়িতে বসায়, ওর পাশেই। সবাই হাঁ করে তাকিয়ে আছে। অনেক মেয়ে হিংসায় জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। নাদিয়া সব বুঝতে পারছে। জারিফ গাড়িতে বসে ওর ফোনটা বের করে কাকে যেন কল দিয়ে বলে, আজকে সব ক্যান্সেল করে দেও, আমি বিজি আছি। আর একটা মেসেজ করে দিচ্ছি, সেটা যেন ঠিকঠাক মতো রেডি থাকে। ওকে স্যার। নাদিয়া শুধু জারিফের দিকে তাকিয়ে আছে, আর চোখে লজ্জায় মেয়েটা শেষ। জারিফ গাড়ি স্টার্ট দিয়ে লাউড হোলারে পুরো ভার্সিটি দাপিয়ে নাদিয়াকে নিয়ে চলে আসে। ও মনে মনে বলছে, রেডি থাকো নাদিয়া বেবি, আজ তোমাকে একটু সারপ্রাইজ দিব, মিষ্টি সারপ্রাইজ। হাহা। জারিফ নাদিয়াকে নিয়ে যাচ্ছে। নাদিয়া জানে না ওরা কোথায় যাচ্ছে, ও শুধু জানে ওরা কফি খেতে যাচ্ছে। এদিকে জারিফ গাড়ি চালাতে চালাতে নাদিয়াকে আর চোখে দেখছে। ওকে যতবার দেখে শুধু দেখতেই ইচ্ছা করে জারিফের। আর সে সাথে কামুকতাটাও কেন জানি অনেক বেড়ে যায়। আজকের সারপ্রাইজটা নাদিয়াকে জারিফের অনেক কাছে নিয়ে আসবে। জারিফ ওদের লোকদের মেসেজ করে দিয়েছে সব। তারা রেডি। কাটা দিয়ে কাটা তুলবে জারিফ। নাদিয়া কেমন মেয়ে সেটা ওর জানা, তাই ওকে ভোগ করতে হলে ওর মতোই হতে হবে। হঠাৎই জারিফ গাড়ি থামায় আর বলে, আসুন কফি খাবেন। নাদিয়া কিছুটা অবাক হয়। ও জারিফের সাথে গাড়ি থেকে নামে। নেমে দেখে একটা ছোট্ট চায়ের দোকান মেইন রোডের সাথে। নাদিয়া বেশ অবাক হয়।
ও অবাক দৃষ্টিতে জারিফের দিকে তাকায়। জারিফ হাসি দিয়ে ওর কাছে এসে বলে, আপনাকে নিয়ে রেস্তোরাঁয় গেলে আপনি আরাম পাবেন না, তাই আমার পরিচিত এই মামার কাছে কফি খেতে নিয়ে আসলাম। রোড সাইড ন্যাচারাল কফি চা। সে খুব ভালো বাংলা কফি চা বানায়, খেয়ে অনেক মজা পাবেন। হা হা। নাদিয়া পুরো অবাক, আবার বেশ খুশিও। সত্যি ওর বিলাসিতা মোটেও পছন্দ না। ও হেসে দিয়ে বলে, আপনি সত্যি অসাধারণ। আমরা ফ্রেন্ডরা মিলে এভাবে রাস্তার ধারে সবাই মিলে চা খাই, আমার খুব প্রিয়। কিন্তু আপনি বুঝলেন কিভাবে? একটা সিক্রেট বলি? জি বলুন। আমারও প্রিয় এভাবে রাস্তার ধারে খোলা আকাশের নিচে চা খাওয়া। সত্যিই বেশ মজাই লাগে কিন্তু, তাই না? হ্যাঁ, অনেক। আজ মজার পরিমাণ আরও অনেকটা বেড়ে যাবে। কেন? কেন? এই যে সাথে একজন অপরূপ সুন্দরী যে আছে। নাদিয়া খুব লজ্জা পায়, মুখখানায় গোলাপি আভা পেয়েছে লজ্জায়। ও লজ্জায় মুখ লুকাতে চাচ্ছে। জারিফ অপলক দৃষ্টিতে নাদিয়াকে দেখছে। দমকা হাওয়া এসে নাদিয়ার চুলগুলো উড়িয়ে দিচ্ছে। গোলাপি ঠোঁটের কোনায় তিলটা যেন চিকচিক করছে। আর জারিফকে বলছে, আমাকে ছুঁয়ে দেও। জারিফ নিজেকে অনেক কষ্টে সংযত রেখে প্ল্যান অনুযায়ী বলে, আসুন মামার স্পেশাল কফি চা খাই। জি জি চলুন। ওরা বেঞ্চে একসাথে বসে পাশাপাশি জারিফ কফি চা চায়। চা চেয়ে জারিফ যেই বেঞ্চে হাত রাখে অমনি হাতটা নাদিয়ার হাতের উপর পড়ে নাদিয়া যেন 512 ভোল্টের শক খায় মুহূর্তেই। তড়িৎ গতিতে হাত সরিয়ে নেয়। হার্টবিটও কেমন জানি বেড়ে গিয়েছে ওর। জারিফ হাসি দিয়ে বলে, সরি, খেয়াল করিনি। না না, সমস্যা নেই। আসলে আমি ছেলেদের সাথে তেমন মিশি না। কিন্তু আপনি আজ কফি খাওয়াতে চাইলেন তাই আসলাম। না হলে আমি তেমন মিশি না কারো সাথে। কিছু মনে করবেন না আমার আচরণে। আরে না না, আপনি সুন্দরীর পাশাপাশি লক্ষ্যই একটা মেয়েও বটে। হি হি। হ্যাঁ, আমার মাও বলে। জারিফ মনে মনে ভাবছে, একে পটাতে অনেক দূর যেতে হবে। এর মন জয় না করলে একে পাওয়া যাবে না। জারিফ ধৈর্য ধর। নাদিয়া বেবি, তোমাকে একবার পেয়ে নি আমার কাছে, তারপর বুঝবা আমি কি। এর মধ্যে ওদের কফি চা রেডি হয়ে যায়। জারিফ নাদিয়াকে 1 কাপ দেয় আর নিজে 1 কাপ নেয়। দুজনে একসাথে এক চুমুক খায়। নাদিয়া বলে উঠে, ওয়াও, সত্যিই আমার খাওয়া বেস্ট কফি চা এটা। দেখেছেন, জানতাম আমি। আমারও ভালো লাগে খুব আপনাকে। কিছু বললেন? না না, বললাম কফি চাটা আপনার মতোই বেশ মিষ্টি। আপনিও না, শুধু লজ্জা দেন। হা হা। আপনাকে লজ্জাসিক্ততায় খুব মায়াবী লাগে, আরও অনেক বেশি অপরূপা লাগে। আগে কবি ছিলেন নাকি? না না, তবে সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা এমনিই কবি হয়ে যায়। আপনার চেয়ে কমই আছি। আপনি যে হ্যান্ডসাম। মাশাল্লাহ। ভার্সিটির সবাই হা করেছিল। তাহলে তো সবার মধ্যে আপনিও আছেন। হুম। হা হা। নাদিয়া লজ্জায় পড়ে যায়। জারিফ তো মিথ্যা বলেনি। ও সত্যি অবাক হয়েছিল বাকিদের মতো। এত সুন্দর জারিফ। নাদিয়া কফি খেতে খেতে জারিফকে দেখছে। ওর কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। শহরের সবচেয়ে বড় ক্রাশ ওর সাথে বসে আছে, ওর পাশেই। নাদিয়ার মনে কেমন জানি এক অন্যরকম ভালো লাগা হচ্ছে। হঠাৎই একজন বৃদ্ধ লোক এসে জারিফের সামনে হাত পেতে কান্না করতে করতে বলে, বাবা, একটু সাহায্য করবা? আমার বাসায় খাওন নাই, বউ পোলা না খাইয়া আছে, একটু সাহায্য করো। নাদিয়ার খুব খারাপ লাগছে। ও জারিফের দিকে তাকিয়ে দেখে জারিফ ওর পকেট থেকে একটা চেক বই বের করে।
তারপর কলম নিয়ে কি যেন লিখে লোকটার দিকে এগিয়ে দিয়ে বলে, চাচা এখানে 50,000 টাকা আছে, যে কোনো ব্যাংকে জমা দিলেই টাকা পেয়ে যাবেন, আর এটা আমার কার্ড, আরও লাগলে বলবেন। লোকটা জারিফের হাত ধরে কেঁদে দেয়, অনেক ধন্যবাদ দেয়। নাদিয়ার চোখ ছলছল করছে এই দৃশ্য দেখে। লোকটা চলে গেলে নাদিয়া জারিফকে বলে, সত্যিই আপনার মতো ভালো মানুষরা আজও আছে? আমার যেন বিশ্বাসই হয় না। এতগুলো টাকা দিয়ে দিলেন? টাকা হলো হাতের ময়লা, এই আছে তো এই নাই, যার প্রয়োজন তাকে দেওয়াটাই শ্রেয়। নাদিয়া মুগ্ধ হয়ে জারিফের দিকে তাকিয়ে আছে। কেন জানি জারিফকে এখন খুব ভালো লাগছে নাদিয়ার। ওর মন বলছে, এই লোকটা যদি আমার আপন কেউ হতো। এদিকে জারিফ মুচকি হাসছে কি যেন ভেবে। জারিফের এই রহস্যময় মুচকি হাসি নাদিয়ার খুব ভালো লাগে। এ যেন এক অন্যরকম অনুভূতি। চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। আচ্ছা। নাদিয়াকে গাড়িতে বসিয়ে জারিফও গাড়িতে উঠে ওকে নিয়ে যাচ্ছে। জারিফ আজ অনেক খুশি, কারণ সবকিছু ওর প্ল্যান অনুযায়ী হয়েছে। নাদিয়ার কাছে ও এখন খুব ভালো একটা ছেলে। কিন্তু জারিফ জানে ও কি। নাদিয়াকে ভোগ করার ইচ্ছাটা দিন দিন প্রখর হচ্ছে। ওর মন চাচ্ছে জোর করেই ওর সবটা কেড়ে নিক, কিন্তু এটা ওর ভালো লাগে না কেন জানি। তবে জারিফ বুঝতে পারছে আর বেশি দিন লাগবে না নাদিয়াকে পটাতে, কারণ নাদিয়ার চোখগুলো বলে দিচ্ছে নাদিয়া অলরেডি পটে বসে আছে। এবার জাস্ট ওর মনের মধ্যে বাসা বানাতে হবে। এসব ভেবে জারিফ আরও এক্সাইটেড হয়ে যাচ্ছে। গাড়ির গতি বাড়িয়ে দিয়ে শো করে চলে আসে নাদিয়ার বাসার সামনে। ওরা নামে। নাদিয়া বাই বলে চলে যেতে নিলে জারিফ বলে, মিস নাদিয়া। জি বলুন। আপনার কাছে একটা জিনিস চাইতে পারি? যদি কিছু মনে না করেন। জি জি অবশ্যই। আপনার নাম্বারটা পেতে পারি? নাদিয়া পুরো অবাক। জারিফ যে নিজ থেকে ওর কাছে নাম্বার চাইবে এটা অবিশ্বাস্য ছিল। নাদিয়া অনেক খুশি হয়। তাও সেটা জারিফকে বুঝতে না দিয়ে একটু ভাব নিয়ে বলে, ডিস্টার্ব করবেন না তো? মজা করে। জারিফ বাকরুদ্ধ হয়ে যায় নাদিয়ার কথা শুনে। অপ্রস্তুত সিচুয়েশনে পড়ে যায়। জারিফ আস্তে করে বলে উঠে, আচ্ছা থাক লাগবে না, আসি। আরে আরে দাঁড়ান দাঁড়ান, সরি, আমি মজা করেছি। আপনি চাইলে আমাকে ডিস্টার্ব করতে পারবেন, কারণ আপনি কল দিলে আমি কখনো ডিস্টার্বই হবই না। একটু মজা করেছি। সরি। আপনিও না। নাম্বারটা নিন এবার। বাব্বা, কি রাগ আপনার। চলেই তো যাচ্ছিলেন। হাহা। জি বলুন। 0192। ওটা আমার নাম্বার, পরে কথা হবে। টাটা টাটা। জারিফ নাদিয়ার নাম্বার নিয়ে চলে আসে। এদিকে নাদিয়া খুব খুশি। জারিফের মতো একজনের কাছ থেকে ও এত এটেনশন পাচ্ছে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না। ও দ্রুত বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঈশিতাকে কল দিয়ে সব বলে। ঈশিতা বলে, দোস্ত আমার কি মনে হয় জানিস? কি দোস্ত? জারিফ ভাইয়া মনে হয় তোকে পছন্দ করে ফেলছে। যা, কি যে বলিস না। তার জিএফও তো থাকতে পারে। এত হ্যান্ডসাম একটা ছেলে যদি না থাকে, তোকে যদি প্রপোজ করে তখন কি করবি? নাদিয়া ঈশিতার কথা শুনে স্বপ্ন দেখছে সে দৃশ্যগুলোর। মিটমিট করে হাসছে নাদিয়া। ওদিকে ঈশিতা বলে উঠে, কিরে কই হারালি? বল কি করবি? যা, আমার লজ্জা লাগে না। দেখ যে আমার থেকে কত সুন্দরী মেয়ে তার জন্য পাগল। অন্যদিকে, কিরে নওরিন তোর মন খারাপ কেন? চুপচাপ থাকিস শুধু। এমনি দোস্ত ভালো লাগছে না। ও, সব ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা আমি আসি দোস্ত।
কাজ আছে। ক্লাস করবি না? না, ভালো লাগছে না। ওকে যা। নওরিন ওর বান্ধবীকে বিদায় দিয়ে নিচে এসে পুরো অবাক। নওরিন দৌড়ে এসে জারিফের সামনে দাঁড়ায় আর অবাক হয়ে বলে, তুমি এখানে? হাউ? গাড়িতে উঠো, ঘুরতে যাব। নওরিন খুব খুশি হয়ে যায়। জারিফকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে ওর, কিন্তু সবার সামনে পারছে না। জারিফ নওরিনকে নিয়ে 300 ফিটে চলে আসে। এ সময়টায় এখানে কেউ থাকে না। গাড়ি থামিয়ে ওরা বাইরে আসে। নওরিন গাড়ি থেকে বের হয়েই জারিফের কাছে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি জানতাম তুমি আবার আমার কাছে আসবে। আমি ভালোবাসি তোমাকে, শুধু তোমাকে। জারিফও নওরিনকে জড়িয়ে ধরে আছে। নওরিন মুখ তুলে জারিফের দিকে তাকায়। জারিফ ওর দুহাত দিয়ে নওরিনের গাল দুটো ধরে আছে। নওরিন জারিফকে জড়িয়ে ধরে আছে। জারিফ কিছু বলে না। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। নওরিনের ঠোঁটগুলো কাঁপছে। জারিফ সেদিকেই তাকিয়ে আছে। নওরিন আস্তে করে ওর চোখ বন্ধ করে ফেলে। এদিকে জারিফের মনে হচ্ছে ও নাদিয়ে ধরে আছে। নওরিনকে নাদিয়া মনে করে ওর নেশা আরও বেড়ে যায়। জারিফ আর কিছু না ভেবে নওরিনের নরম ঠোঁটটার আরও একবার স্বাদ নিতে শুরু করে। দুজন মাতাল হয়ে যাচ্ছে। অনেকটা সময় পর জারিফ নওরিনকে ছাড়ে। কিন্তু এবার ওর নওরিনের শরীর চাই। চলো, ক্লাবে যাই। এখন? হ্যাঁ, এখন। আমাকে আবার ছাড়বে না তো? জানি না। গাড়িতে উঠো। অবলা নওরিন এটা বুঝে না যে জারিফ শুধু ওর শরীরটাই চায়। নওরিন আবারও জারিফকে হারানোর ভয় ওর সবকিছুতে রাজি হয়ে নিজেকে সঁপে দেয়। জারিফ ঘন্টার পর ঘন্টা ধরে নওরিনকে নিয়ে মেতে থাকে। নওরিন জারিফকে কাছে পেয়ে অনেক খুশি। কিন্তু জারিফের মনে শুধু নাদিয়া। এরপর টানা দুদিন জারিফ নওরিনকে নিয়েই ছিল। এটা সম্পূর্ণ ওর ইচ্ছাতেই। কারণ নাদিয়ার কাছ থেকে দূরে সরে নওরিনকে নিয়ে থাকতে চেয়েছিল। কিন্তু জারিফ কোনোভাবেই নাদিয়াকে ভুলতে পারে না এবং নওরিনের কাছ থেকে প্রথম দিনের মতো স্বাদ পাচ্ছে না। শুধু চাহিদা মেটাতে নওরিনকে ব্যবহার করে যাচ্ছে জারিফ। কিন্তু নওরিন খুব খুশি জারিফকে পেয়ে। জারিফের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ও এবার সিদ্ধান্ত নেয় যেভাবে হোক নাদিয়াকে ও ভোগ করবেই, না হলে ও শান্ত হবে না। তাই, নওরিন বেবি। বেনি বলো, আমি কদিনের শুটিংয়ের জন্য বাইরে যাব। সো আমাদের মিট হবে না। তুমি কষ্ট পেও না কেমন? নওরিনের মন খুব খারাপ হয়। তাও জারিফকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা, এসে আমাকে জানিও। আর কল দিও কিন্তু। আচ্ছা, সময় পেলেই দিব। আচ্ছা। জারিফ শেষবারের মতো নওরিনের শরীরটা ভোগ করে চলে আসে। ওর আর নওরিনকে চাই না। ওর শুধু নাদিয়াকে চাই। নাদিয়াকে দেখার পর থেকে ওর কিছুই ভালো লাগে না। কেমন এক অন্যরকম অনুভূতি নাদিয়াকে নিয়ে ওর মধ্যে কাজ করে। মেয়েটার ভিতরে বেশ অন্যরকম একটা ভাব আছে। জারিফ আবার নিজেকে গুছিয়ে বেরিয়ে পড়ে নাদিয়ার বাসার দিকে। আজ কিছু একটা করতে হবে। এদিকে নাদিয়া জারিফের জন্য মন খারাপ করে আছে। নাম্বার নিয়ে কোনো কল টল দেয়নি। মেয়েটা কষ্ট পেয়েছে খুব। এই কষ্ট পাওয়ার কারণ ওর অজানা। নাদিয়া মন খারাপ করে বাসা থেকে বের হল ভার্সিটির উদ্দেশ্য। নাদিয়া দেখে সেই পরিচিত কালো গাড়ি দাঁড়িয়ে আছে। নাদিয়া ভালো করে তাকিয়ে দেখে জারিফ। জারিফ ওর দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। নাদিয়ার আজ খুব রাগ হচ্ছে। ও জারিফকে দেখেও না দেখার ভান করে রিকশার খোঁজে চলে যেতে নিলে জারিফ নাদিয়ার হাত ধরে টান মেরে ওর কাছে এনে ওর গাড়িতে বসিয়ে দেয়। নাদিয়া মুখ ফুলিয়ে বসে আছে। জারিফের কেন জানি ভালো লাগছে এভাবে দেখে ওকে। জারিফ নাদিয়াকে নিয়ে সকাল সকাল ওর পছন্দের একটা জায়গায় নিয়ে যায়।
আজ জারিফ কিছু একটা করবে নাদিয়ার সাথে, যা হয়তো নাদিয়া কল্পনাও করেনি। জারিফ গাড়ি থামায়। জারিফ গাড়ি থামায়। ও নাদিয়াকে নিয়ে ওর পছন্দের একটা জায়গায় এসেছে। নাদিয়া গাল ফুলিয়ে গাড়িতেই বসে আছে। জারিফ মুচকি হেসে গাড়ি থেকে নামে। কিন্তু নাদিয়া সেই বসেই আছে। জারিফ ঘুরে নাদিয়ার পাশে এসে গাড়ির দরজা খুলে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। নাদিয়া এক নজর রাগীভাবে জারিফকে দেখে আবার মুখ ফুলিয়ে বসে আছে। জারিফ বলে, এই যে মিস, বাইরে আসেন, কথা আছে। না, কোনো নাই আপনার সাথে। আপনি খুব পচা। আমাকে তো ভুলে গিয়েছেন। তো আজ আবার কেন মনে পড়ল? কেন এখানে নিয়ে এসেছেন? আমাকে বাসায় দিয়ে আসেন। অভিমানী কণ্ঠে। আগে বাইরে বের হন। দেন সব বলছি। না, আমি বের হব না। ওকে, আমি বের করছি তাহলে। জারিফ মুহূর্তেই নাদিয়াকে কোলে তুলে বাইরে নিয়ে আসে। নাদিয়া আশ্চর্য হয়ে যায়। আর বলে, আরে আরে, কি করছেন? ছাড়ুন আমাকে, পড়ে যাব। ছাড়ুন। এদিকে প্রথম নাদিয়াকে স্পর্শ করেছে জারিফ। ওর শক্ত হাতের উপর নাদিয়ার পুরো নরম শরীরটা। সে যেন এক অন্যরকম অনুভূতি জারিফের কাছে। জারিফ নাদিয়ার দিকে তাকিয়ে আছে। নাদিয়া এখন লজ্জা পাচ্ছে খুব। ও জারিফের দিকে তাকাতে পারছে না। ও আস্তে করে লজ্জাসিক্ত কণ্ঠে বলে, আমাকে নামিয়ে দিন। আচ্ছা। জারিফ আস্তে করে নাদিয়াকে নামিয়ে দেয়। নাদিয়া নেমে অভিমান করে গাড়ির সাথে হেলান দিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। জারিফ জানে ওকে এখন কি করতে হবে। এই যে মিস, আপনি এত রাগ করে আছেন কেন? আপনি আমাকে কোলে নিয়েছেন তাই। আয়া, সেটা তো মাত্র নিয়েছি। এর আগ থেকেই তো ব্যাঙের মতো মুখ ফুলিয়েছিলেন। জারিফের কথা শুনে নাদিয়া আরো রেগে আগুন হয়ে যায়। জারিফকে তেড়ে এসে বলে, কি হহ, আমি ব্যাঙের মতো মুখ ফুলাই? আপনি এটা বলতে পারলেন? আপনি অনেক পচা পচা পচা। হা হা। এই যে এখনো তো ফুলিয়ে আছেন। খুব মিষ্টি লাগে কিন্তু। আমি কিন্তু কান্না করব। আচ্ছা, কান্না করতে হবে। বলুন, এই অভিমানের কারণ কি? সব কিছুর উত্তর দিব। আমার কোনো অভিমান নেই। কিসের জন্য, কার জন্য অভিমান করব? কেউ নাম্বার নিয়ে আর কল দেয়নি। এতদিনের জন্য পুরো গায়েব। তার জন্য অভিমান করব আমি? মোটেও না, একটুও না। জারিফ বুঝতে পারছে নাদিয়া ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। ও তো এটাই চাচ্ছিল। জারিফের রাস্তা এখন সম্পূর্ণ ক্লিয়ার। জারিফ আস্তে আস্তে নাদিয়ার কাছে যায়। ওকে ধরে ওর দিকে ঘুরায়। নাদিয়া অবাক হয়ে যাচ্ছে। আর বোঝার চেষ্টা করছে যে জারিফ কি করতে যাচ্ছে। জারিফ নাদিয়ার গাল দুটো ধরে চোখে চোখ রাখে। নাদিয়ার হৃদস্পন্দন ক্রমশ বেড়েই যাচ্ছে। জীবনে প্রথম কোনো ছেলে এভাবে ওকে স্পর্শ করেছে। কিছুটা আনিজি লাগছে ওর। বাট জারিফের মতো মনমাতানো কেউ হওয়ায় সেটা লজ্জায় পরিণত হচ্ছে। নাদিয়া লজ্জায় লাল হয়ে গিয়েছে। ঠোঁটগুলো শুকিয়ে আসছে। নিজের মধ্যে কেমন এক অন্যরকম অনুভূতি হচ্ছে। ওরা একে অপরের দিকে তাকিয়ে আছে। জারিফ সেই মুচকি হাসিটা দেয়। নাদিয়ার নরম মিষ্টি ঠোঁটের কোনায়ও মৃদু হাসির রেখা ফুটে ওঠে সে হাসি দেখে। জারিফ এবার আস্তে করে বলে, সরি, একটা কাজে বিজি ছিলাম, তাই কল দিতে পারিনি। প্লিজ মাফ করে দেন। নাদিয়া খুব লজ্জা পায়। কারণ ওর রাগ অভিমান করাটা নেহাত মূল্যহীন। তারপরও জারিফের ওকে মানানো খুব ভালো লাগছে। ও অবাক নয়নে জারিফকে দেখছে। কত সুন্দর জারিফের চোখ। নাদিয়া বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। ও নিচে তাকিয়ে আস্তে করে বলে, ইটস ওকে। আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ।
এবার জারিফ নাদিয়ার গাল ছেড়ে ওর হাত দুটো ধরে আর বলে, আপনাকে একটা কথা বলতে চাই। নাদিয়ার বুকের ভিতরটা ধুকপুক ধুকপুক করছে। ও ভাবছে ঈশিতার কথা কি সত্যি হতে যাচ্ছে। জারিফ আবার বলে, আমার জীবনে এই কথাটা আমি কখনো কাউকে বলিনি, কিন্তু আজ আপনাকে বলতে চাই। নাদিয়া যেন পাথর হয়ে গিয়েছে। হার্টবিট বেড়েই চলছে। আশপাশটা কেমন স্তব্ধ হয়ে আছে। শুধু দমকা হাওয়া এসে মুখে লাগছে। একগুচ্ছ নীরবতা নেমে এসেছে ওদের মাঝে। থমথমে পরিবেশ। জারিফ নাদিয়ার দিকে তাকিয়ে আছে, নাদিয়া অস্থির হয়ে জারিফের দিকে তাকিয়ে আছে। ওর মন শুধু ভিতর থেকে বলছে, কি বলতে চায় জারিফ? কি? নাদিয়ার খুব অস্থির হয়ে গিয়েছে। বলছে না কেন জারিফ কি বলতে যায়? নাদিয়া আর না পেরে বলে ওঠে, বলুন কি বলতে চান, আমি শুনব, বলুন। জারিফ মুচকি হাসে। নাদিয়ার কপালের উপর পড়ে থাকা চুলগুলো আস্তে করে ওর কানের পিছনে গুজে দেয় জারিফ। নাদিয়া পাগল হয়ে যাচ্ছে। জারিফ আবার নাদিয়ার হাত দুটো ধরে। জারিফ যেই কিছু বলতে যাবে অমনি ওদের মাঝের নীরবতা ভেঙে নাদিয়ার ফোনটা হঠাৎ বেজে ওঠে। নাদিয়া রীতিমতো কেঁপে ওঠে। ও কোনো কিছু না ভেবেই দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে। কিন্তু এই কলটা কোনো নর্মাল কল ছিল না। এই কলটা নিয়ে এসেছে একটা দুঃসংবাদ। কলটা কেটে গেলে নাদিয়া জোরে কান্না করতে করতে চিৎকার দিয়ে বলে ওঠে, বাবা আয়া! জারিফ থমকে যায়। ও হতভম্ব হয়ে গিয়েছে মুহূর্তেই। সাথে অস্থিরও। নাদিয়া সেখানেই বসে পড়ে। জারিফ অস্থির হয়ে নাদিয়াকে ধরে বলে, কি হয়েছে নাদিয়া? আমাকে বলো কি হয়েছে? বাবা মনে হয় স্ট্রোক করেছে। আল্লাহ আমার বাবা! বাবা আয়া! এখন কই? বাসায়। দ্রুত গাড়িতে উঠো। কিচ্ছু হবে না। জারিফ নাদিয়াকে নিয়ে দ্রুত ওর বাসার দিকে চলে আসে। আসার পথে অ্যাম্বুল্যান্সকে খবর করে দেয়। ওরাও পৌঁছায় সাথে অ্যাম্বুল্যান্সও। নাদিয়া আর নাদিয়ার মা শুধু কান্না করছে। জারিফ নিজ দায়িত্বে দ্রুত নাদিয়ার বাবাকে ঢাকার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসে এবং আইসিইউতে নিয়ে যাওয়া হয়। নাদিয়া আর নাদিয়ার মা খুব ভেঙে পড়েছে। জারিফ তাদের কাছে এসে বলে, প্লিজ আপনারা কান্না করবেন না। আঙ্কেলের কিচ্ছু হবে না। সব বড় বড় ডাক্তাররা ভিতরে আছেন। আঙ্কেল দ্রুত সুস্থ হয়ে যাবেন। নাদিয়ার মা বলেন, তোমাকে চিনি না বাবা, কিন্তু তুমি ফেরেশতার মতো আমাদের সাহায্য করছো। হাজার ধন্যবাদ দিলেও কম হবে। ও কিছু না আন্টি। নাদিয়া কান্না করতে করতে জারিফের দিকে তাকিয়ে আছে। জারিফও নাদিয়ার দিকে তাকিয়ে আছে। ও ইশারায় নাদিয়াকে ভরসা দিচ্ছে। নাদিয়া আর নাদিয়ার মা আল্লাহকে ডাকছে মনে মনে। তিনি ছাড়া কেউ ওর বাবাকে সুস্থ করতে পারবেন না। অনেকটা সময় পার হয়। ডাক্তাররা বাইরে বেরিয়ে আসেন। জারিফ খুব চিন্তার মধ্যে ছিল। ডাক্তার বাইরে আসলে ওরা তিনজনই ডাক্তারের কাছে এগিয়ে যায়। জারিফ বলে ওঠে, ডক্টর আঙ্কেল কেমন আছেন? সত্যি বলতে আর কিছুক্ষণ দেরি হলে ওনাকে হয়তো বাঁচানোই যেত, কারণ উনি স্ট্রোক করেছিলেন। তাও সব আল্লাহর ইচ্ছা। সময় মতো নিয়ে আসায় আমরা আমাদের বেস্ট ট্রিটমেন্ট দিয়েছি। উনি এখন আউট অফ ডেঞ্জার। এখনও জ্ঞান ফিরেনি। জ্ঞান আসলে দেখা করতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। ডাক্তার চলে গেলে নাদিয়ার মা জারিফের কাছে এসে ওর মাথা হাত বুলিয়ে দিয়ে কান্না করতে করতে বলেন, বাবা সত্যি তুমি খুব ভালো। তোমার মতো একটা ছেলে হয় না। আমাদের পরিবারটাকে তুমি বাঁচিয়েছ। আমরা সবাই পথে বসতাম যদি ওর বাবার কিছু হতো। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। অসংখ্য ধন্যবাদ। আন্টি আর কান্না কইরেন না। আঙ্কেল ভালো আছে।
মায়ের চোখে অশ্রু মানায় না। আচ্ছা, কান্না করব না। এই যে মুছে ফেলেছি। থ্যাংক ইউ। জারিফের কেমন জানি লাগছে। আজ ওর মা বেঁচে থাকলে হয়তো ও এত খারাপ হতো না। জীবনে প্রথম আজ ভালো একটা কাজ করেছে ও। বাকি জীবন তো ড্রাগস আর মেয়ে নিয়েই কাটিয়ে এসেছে। জারিফ সবার আড়ালে গিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। সাথে কেউ নেই। হঠাৎ ও ওর কাঁধে কারো হাতের স্পর্শ পায়। ঘুরে তাকিয়ে দেখে নাদিয়া। নাদিয়া জারিফকে দেখে বলে উঠে, এ কি আপনি কাঁদছেন? জারিফ দ্রুত চোখ মুছে বলে, না না, ও কিছু না। আঙ্কেল কেমন আছে? এখন ভালো। মা বাবার কাছে আছে। একটা কথা বলি? বলো। আপনাকে একটু জড়িয়ে ধরি? জারিফ নাদিয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। নাদিয়া বুঝতে পারে জারিফের সম্মতি আছে। নাদিয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে জারিফকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। জীবনের প্রথম আজ কোনো নারীর স্পর্শে জারিফের উত্তেজনা হয়নি, বরং চোখ ফেটে কান্না আসছে। নাদিয়া কান্না করতে করতে বলছে, খুব ভয় পেয়েছিলাম। বাবা আমাদের সব। আজ আপনি না থাকলে হয়তো বাবাকে হারাতে হতো। নিজের জীবনটা দিয়ে দিলেও আপনার এই ঋণ কখনো শোধ হবে না। আপনি সত্যি খুব ভালো একজন মানুষ। জারিফ এই ভালো মানুষ শব্দটা কেন যেন আর নিতে পারছে না। ওর বুক চিরে যাচ্ছে এই শব্দটা শুনে। কারণ ও জানে ও কতটা খারাপ। জারিফের দম বন্ধ হয়ে আসছে। ও এই সব কিছু থেকে মুক্তি চায়। 4 দিন পর নাদিয়ার বাবাকে রিলিজ দেওয়া হয়। নাদিয়ার বাবা এখন সম্পূর্ণ সুস্থ। ওরা বাসায় চলে আসে। সবাই খুশি হলেও নাদিয়ার মুখ অন্ধকার। বাসায় আসার পর থেকে জারিফের কোনো খবর নেই। যতবারই ও কল দেয় নাম্বার বন্ধ। নাদিয়া কিছু বুঝতে পারছে না জারিফের কি হয়েছে। এভাবে টানা 10 দিন চলে যায়। জারিফ যেন উধাও। নাদিয়া আর পারে না। অনলাইন থেকে জারিফের নিজের বাসার ঠিকানা বের করে নাদিয়া চলে যায় সেখানে। নাদিয়া এখন জারিফের বাসার সামনে। কাকে চাই ম্যাম? উনি কি বাসায় আছেন? কে? জারিফ খান। জি ম্যাম, আমি একটু ওনার সাথে দেখা করব। গত 10 দিন ধরে ওনার কোনো খবর নেই। ফোনও বন্ধ। আপনি ওনার কাছের কেউ? কিছুটা। ম্যাম সত্যি স্যার ভালো নেই। আমরাও খুব চিন্তায় আছি। আপনি ওর সাথে যান। এই ওনাকে স্যারের কাছে নিয়ে যাও। ম্যাম দেখুন না স্যারের কি হয়েছে। নাদিয়া জারিফের লোকের সাথে বাসার ভিতরে জারিফের কাছে যাচ্ছে। ওর খুব ভয় আর চিন্তা হচ্ছে। কি হয়েছে জারিফের? ঠিক আছে তো জারিফ? নাদিয়া এসব ভেবে খুব চিন্তিত হচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ও জানে না ওর জন্য সামনে কত বড় এক সত্যি অপেক্ষা করছে। ম্যাম স্যার ভিতরে আছেন। আপনি যেতে পারেন। আমি আসি। লোকটা চলে যায়। নাদিয়া বুঝতে পারছে না জারিফের কি হয়েছে। নাদিয়া আস্তে করে দরজা ঠেলে ভিতরে যায়। নাদিয়া ভিতরে ঢুকে দেখে, চলবে।